সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মাফলুফা ফাইজা ইসলাম। আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আমরা রাইট ফর্ম অফ ভার্বসের আজকে লেকচার নাম্বার 4 করছি। তো আমরা এই পার্ট 4-এ আজকে শুরু করব রুলস 29 থেকে। আচ্ছা, এখন দেখো এখানে আমি লিখেছি প্যাসিভ অর কন্টিনিউয়াস। এখানে কয়েকটা এক্সাম্পল আছে, তোমরা সবাই শোনো। এডুকেশন ক্যান সার্ভ হোয়াট এভরিওয়ান ইজ লুকিং ফর। আ সেমিনার ইজ হেল্ড ইন দ্য ইউথ ক্লাব এভরি স্যাটারডে আফটারনুন। Why are you crying like a child? The documents are sent by our clients. A lot of things were happening when I left the party. 20 civilians were killed in the bomb explosion. আচ্ছা, এখন দেখো এইখানে কিছু এক্সাম্পলে তোমরা দেখতে পাচ্ছ যে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, আবার কিছু জায়গায় প্যাসিভ ব্যবহার করা হয়েছে। তোমরা সবাই নিশ্চয়ই অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জের এই বিষয়গুলো জানো। তো এই যে সেকেন্ড সেন্টেন্সটা যেরকম প্যাসিভ সেন্টেন্সে লেখা আছে, আবার ফার্স্টটা হচ্ছে কন্টিনিউয়াসে, দেখতেই পাচ্ছ। তো বিষয়টা হচ্ছে আমরা কখন প্যাসিভ ব্যবহার করব আর কখন আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, ঠিক আছে? এখন দেখো একটা কথা বলি যে এই যে বি ভার্ব অর্থাৎ বি, বিং, বিন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলোর পরে এই যে আইএনজি যোগ হয়, আবার কখনো পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়। তো সাবজেক্ট যদি সেন্টেন্সের কাজটির ভার্ব সম্পাদনকারী হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আইএনজি ফর্ম হবে, কিন্তু সাবজেক্ট যদি সেন্টেন্সের কাজটির কাজ মানে সম্পাদনকারী না হয়, অর্থাৎ ওই ভার্বটা বা ওই কাজটা যদি সে নিজে না করে থাকে, সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েস হবে বা ওই জায়গায় পাস্ট পার্টিসিপল হবে। আচ্ছা, এখানে দেখো এই যে ফার্স্ট যেটা এডুকেশন ক্যান সার্ভ, এখানে এই সেন্টেন্সে সার্ভ হচ্ছে ভার্ব। এই সার্ভ করার কাজটি কে করছে? এডুকেশন নিজেই করছে, এই জন্য এখানে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে, অর্থাৎ এই সেন্টেন্সের যে কাজ সেইটা এই সেন্টেন্সের সাবজেক্ট নিজেই সম্পাদন করছে, ঠিক আছে? এডুকেশন ক্যান সার্ভ হোয়াট এভরিওয়ান ইজ লুকিং ফর। আচ্ছা, এই জন্য এই জায়গায় ইজ লুকিং হচ্ছে, মানে কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। এখানে কোথাও ব্র্যাকেট দেওয়া নাই, কিন্তু যখন তোমরা এক্সাম দিবে সবখানে কোয়েশ্চেনে এটা একটা ব্ল্যাঙ্ক থাকে এবং ওইটার সাথে একটা ভার্ব ব্র্যাকেটে দেওয়া থাকে। আবার সেকেন্ড সেন্টেন্সে দেখো আ সেমিনার ইজ হেল্ড ইন দ্য ইউথ ক্লাব এভরি স্যাটারডে আফটারনুন। এখন বিষয় হচ্ছে প্রতি শনিবার ইউথ ক্লাবে সেমিনার বসে বা সেমিনার অনুষ্ঠিত হয়। এখন এই সেমিনারটা কে অনুষ্ঠান করছে, মানে কে এখানে আয়োজন করছে, সেটা কিন্তু বলা নাই, ঠিক আছে? অর্থাৎ এই সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করছে না, মানে আয়োজন করা বা ধারণ করা এই কাজটা কিন্তু কোন সাবজেক্ট করছে সেইখানে বলা নেই, বা এই সেন্টেন্সের মূল চালক বা সাবজেক্ট যে সে আসলে সেমিনার সেই হিসাবে ধরা হয়েছে এখানে, কাজেই স্পেসিফিক সাবজেক্ট এই জায়গায় নেই। এই ধরনের ক্ষেত্রে প্যাসিভ হবে। থার্ড সেন্টেন্সে দেখো ওয়াই আর ইউ ক্রাইং লাইক আ চাইল্ড, বাচ্চাদের মতো কাঁদছো কেন বা বাচ্চার মতন কাঁদছো কেন। তো এখানে কান্নার কাজটা কে করছে? ইউ করছে, এবং এইটাই হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, অর্থাৎ কান্না করার কাজটা ইউ এই সাবজেক্টটা নিজে করছে, এই জন্য এখানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হচ্ছে। ফোর্থে কি বলছে? দ্য ডকুমেন্টস আর সেন্ট বাই আওয়ার ক্লায়েন্টস। এখন কথা হচ্ছে সেন্টেন্সটা শুরু হচ্ছে দ্য ডকুমেন্টস এইটা দিয়ে, এবং এই সেন্টেন্সের কর্তা বা এই সেন্টেন্সটা পরিচালনা করছে আসলে দ্য ডকুমেন্টস এই কথাটা, ঠিক আছে? কিন্তু এইখানে অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে অ্যাক্টিভ করতাম সেই ক্ষেত্রে এই ডকুমেন্টস এই কথাটা কিন্তু অবজেক্ট হয়ে যেত, প্যাসিভের রুল হিসেবে তোমরা যেটা জানো আর কি। আসলে সেই জন্য এইখানে আমাদের প্যাসিভ ব্যবহার করতে হয়েছে। আবার আ লট অফ থিংস ওয়ার হ্যাপেনিং ওয়েন আই লেফট দ্য পার্টি,
তো এই হ্যাপেন হওয়ার জিনিসটা বা ঘটার ব্যাপারটা, এটা কি ঘটছিল, কাজগুলো ঘটছিল, এই জন্য এখানে আমাদের কন্টিনিউয়াস করতে হচ্ছে। সেমভাবে এই যে 20 সিভিলিয়ানস ওয়ার কিল্ড, এই কথাটা বলতে হয়েছে কারণ এখানে সিভিলিয়ানগুলো মারা গিয়েছিল, ঠিক আছে, বাই বম এক্সপ্লোশন বা ইন দ্য বম এক্সপ্লোশন, ঠিক আছে। এই জায়গায় সরাসরি কে মারছে সেটা বলা নাই, যারা মারা যাচ্ছে অর্থাৎ প্যাসিভ থেকে বা অবজেক্ট থেকে আমাদের শুরু হয়েছে, এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে প্যাসিভ সেন্টেন্স লিখতে হচ্ছে। অর্থাৎ তখন ভার্বগুলো কেমন হবে, এই যে ইয়ের সাথে সবসময় কি হবে, বি ভার্ব বসবে, বি ভার্ব বসে পাস্ট পার্টিসিপল বসবে প্যাসিভের ক্ষেত্রে। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে তো জানোই বি ভার্বের সাথে ভার্বের আইএনজি যোগ হবে, অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর যেটাই হোক, তারপর যে ভার্ব বসবে সেটার সাথে আইএনজি যোগ করে কন্টিনিউয়াস করতে হবে। এই হচ্ছে বিষয়। নেক্সট রুলস দেখো, বেয়ার ইনফিনিটিভ অর প্যাসিভ ইনফিনিটিভ। এখন এইখানে তোমরা সবাই জানো হয়তো বা ইনফিনিটিভ বলতে আমরা টু এর যে ইউজটা সেটা বোঝাই। এখন দেখো বেয়ার ইনফিনিটিভ আর প্যাসিভ ইনফিনিটিভ কী জিনিস। বেয়ার ইনফিনিটিভ বা প্যাসিভ ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ যেটাই আমরা বলি, এখন দেখো প্রথমে সংজ্ঞাটা দেওয়া আছে, দ্য জিরো ইনফিনিটিভ ইজ ইউজড আফটার ভার্বস অর ভার্বস অফ perception like see, feel, hear, many auxiliary verbs like may, should, must, the verbs make and let, and the expressions had better and would rather contrast with the to infinitive, ঠিক আছে। এই জায়গায় তোমরা বুঝলে কিনা আমি একটু ক্লিয়ার করে বলছি যে যখন কোনো সেন্টেন্সে টু কথাটা সরাসরি থাকবে না, কিন্তু সেইখানে মোডাল অক্সিলিয়ারিজ থাকতে পারে, যেমন মে, শুড, মাস্ট, অট টু, তারপরে ক্যান, কুড, উইল, শ্যাল, এই ধরনের, ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্বস যেগুলো বা মোডাল অক্সিলিয়ারিজ যেগুলো। আবার কিছু কিছু ভার্বস যেমন সি, ফিল, হিয়ার, তারপরে মেক, লেট, এই ধরনের যখন ভার্ব থাকে সেগুলোও আমাদের ইনফিনিটিভ হিসেবে কাজ করে। আবার কিছু এক্সপ্রেশনস যেমন হ্যাড বেটার, উড রাদার, এগুলোও আমরা অনেক সময় মোডাল অক্সিলিয়ারিজের ভিতরেই ধরি। তো এই ধরনের ভার্ব যখন সেন্টেন্সে থাকে তখন সেই ক্ষেত্রে আমরা একটা প্রিন্সিপাল ভার্ব বসালে ওটার বেস ফর্মটাই আমাদেরকে বসাতে হয়, এবং ওই সেন্টেন্সে কিন্তু টু থাকে না, তারপরেও আমাদের বেস ফর্ম বসাতে হয়। এই জন্য এটাকে বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ বলে, অর্থাৎ ওইখানে কোনো টু থাকে না কিন্তু তারপরেও সেন্টেন্সের কাজটা টু এর মতোই হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো the passive infinitive is an infinitive construction in which the agent or performer of the action either appears in a prepositional phrase following the verb or is not identified at all. The case is to be decided by a judge. আচ্ছা, এই জায়গায় যেটা প্যাসিভ ইনফিনিটিভ বলতে ওই যে দেখো টু বি কথাটা আসছে, ঠিক আছে। তো বেয়ার ইনফিনিটিভ তো বুঝলে, আর প্যাসিভ ইনফিনিটিভ হচ্ছে টু এর সাথে যখন বি থাকে, ঠিক আছে, টু এর পরে যখন বি হচ্ছে এবং এই টু বি এর পরে যখন একটা ভার্ব বসাতে হয় সেটা সবসময় আমাদের পাস্ট পার্টিসিপাল ফর্মে বসাতে হয়, ঠিক আছে। এইখানে টু বি তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্মে আসে, এই ধরনের হলে ওটা প্যাসিভ ইনফিনিটিভ হয়। আচ্ছা, ওকে, আর এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজের সাথে থাকে আর কি, এই জিনিসটাই আবার অনেক সময় ওভাবে বোঝাও যায় না, কিন্তু যাই হোক যখন টু বি থাকবে তখন তোমাদের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে, কারণ টু থাকলে কিন্তু আমাদের বেস ফর্ম বসাতে হতো, কিন্তু টু এর পরে একটা বি থাকায় আমাদের ওইটা পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হচ্ছে, অর্থাৎ প্যাসিভ ফর্মে বসাতে হচ্ছে, এই জন্য এটাকে প্যাসিভ ইনফিনিটিভ বলে। এখন দেখো এই যে টু বা মোডাল অক্সিলিয়ারিজের পর ভার্বের বেস ফর্ম বা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এটা হবে আর কি, অথবা বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। আচ্ছা, এই জায়গায় তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে টু বা মোডাল অক্সিলিয়ারিজের পর বি ভার্ব দেওয়া থাকলে শুধু তার পরবর্তী ভার্বটির পাস্ট পার্টিসিপাল হয়, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পলগুলো দেখো, শি মে কাম টুমরো ইফ শি হ্যাজ টাইম, ইউ নিড নট বাই সাচ অ্যান এক্সপেন্সিভ গিফট, রাফি মাস্ট বি কেয়ারফুল
as he has taken a huge responsibility. Can your brother swim? আচ্ছা এখানে দেখো এই যে মে, নিড নট, তারপরে মাস্ট বি, আচ্ছা মাস্ট বি না মাস্ট, এই জায়গাগুলো এগুলো কিন্তু মোডাল অক্সিলিয়ারিজ। তারপর ক্যান, এটাও কিন্তু মোডাল অক্সিলিয়ারি। ঠিক আছে, এইখানে কি হবে, এই যে মে, নিড, মাস্ট, ক্যান এগুলোর সাথে ভার্ব সবসময় বেস ফর্মে বসবে। এখন এই জায়গায় তোমরা থার্ড যে এক্সাম্পলটা একটু কনফিউজড হতে পারো যে রাফি মাস্ট বি, এটা মাস্ট বি দেখে টোটালি একসাথে মোডাল অক্সিলিয়ারি মনে হতে পারে, কিন্তু আসলে জিনিসটা তা না। মাস্ট হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, আর এটার সাথে বেস ফর্ম ওই যে বি ফর্মটাই, বেসিক যে ফর্ম সেটা হচ্ছে বি, সেটাই বসেছে। ঠিক আছে, বি এর বিভিন্ন ফর্ম হচ্ছে তোমার অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এরকম বসে আর কি, তো ওই জন্য এটা বি বসেছে। আচ্ছা, আবার ক্যান আমরা জানি অক্সিলিয়ারি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বটাকে শুরুতে নিয়ে আসি। ঠিক আছে, কোয়েশ্চেন মেক করার ক্ষেত্রে আমাদের অক্সিলিয়ারি ভার্বটা শুরুতে বসাতে হয়, যেমন ডাজ, ডিড, শ্যাল, উইল, ক্যান এইগুলো আমাদের শুরুতে বসাতে হয়। ঠিক সেইভাবে এখানে ক্যান ভার্বটা শুরুতে বসেছে, এবং যেহেতু এখানে একটা ক্যান আছে এজন্য ক্যান ইওর ব্রাদার সুইম, তোমার ভাই কি সাঁতরাতে পারে বা সাঁতার কাটতে পারে, এজন্য সুইম ভার্বটা আমাদের বেসিক ফর্ম বসাতে হয়েছে। আচ্ছা, এখন দেখো আরও এক্সাম্পল আছে। শি মেড মি ক্রাই, আই হার্ড মিতুল সিং আ লাভলি সং, লেট হার এনজয় দ্য মুভি উইথ হার ফ্রেন্ডস, তাহমিনা বেড হার ফ্রেন্ড গো। আচ্ছা, এই চারটা দেখো তোমাদের ওই যে ডেফিনেশনটা পড়ানোর সময় আমি কিন্তু বলেছিলাম যে কিছু ভার্ব আছে, যেমন মেড, হার্ড, লেট, তারপর বেড, সি, হিয়ার, ফিল, এই ধরনের শব্দগুলোর পরে, মানে এটা নিজে একটা ভার্ব, নর্মালি দুটো ভার্ব পাশাপাশি বসলে আরেকটার কিন্তু ফর্ম চেঞ্জ হয়ে যায়, ইদার আইএনজি হয় অর পাস্ট পার্টিসিপল বসে যায়। কিন্তু এই যে এইখানে যে ভার্বগুলো আছে যে লাইক মেড, হার্ড, লেট, বেড, এই ধরনের সি, হিয়ার, এগুলোর সাথে সবসময় কি বসবে, যে ভার্বের বেস ফর্ম বসবে, টু এর মতন, টু বসলে যেরকম বেস ফর্ম বসে সেই রকম, এই জন্য এগুলোকেও বেয়ার ইনফিনিটিভ হিসেবে ধরা হয়। এই জন্য এক্সাম্পলগুলো দেখো, শি মেড মি ক্রাই, এখানে মেড থাকার কারণে শুধু ক্রাই হয়েছে, ক্রাইং হয়নি। আবার আই হার্ড মিতুল সিং আ লাভলি সং, এখানে হার্ড হওয়ার কারণে এখানে মিতুলের পরে সিং বসেছে, মিতুল সিঙ্গিং আ লাভলি সং কিন্তু হয়নি। আবার লেট থাকলে তোমরা সব সময় জানো যে বেস ফর্ম বসাতে হয়, এই যে দেখো লেট হার এনজয় দ্য মুভি উইথ হার ফ্রেন্ডস। আবার তাহমিনা বেড হার ফ্রেন্ড গো। আচ্ছা, বেড শব্দটা কিন্তু আমাদের ফেয়ারওয়েলের সাথে বা বিদায় জানানোর ক্ষেত্রে হয়, আবার বেড মানে কিন্তু অনেকটা কমান্ড করা বা কোনো কিছু করতে বলা সেটা অর্থেও হয়। ঠিক আছে, তো এইখানে হচ্ছে যে তাহমিনা ওর বন্ধুকে যেতে বলল এরকম। তারপরে দেখো, the textbook designed for the classes 11-12 have to be revised, এখানে যে have to be, এই যে হ্যাভ টু বির সাথে রিভাইজড হয়েছে, এখানে যদি শুধু টু থাকতো তাহলে হয়তো রিভাইজ কথাটা ইউজ করতাম, কিন্তু টু বি থাকায় রিভাইজড বলতে হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, এভরিবডি ওয়ান্টেড to be told again and again the story how he rescued his neighbor from the burglars. আচ্ছা, এটার মানে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে সবাই চাচ্ছিল যে সে তার প্রতিবেশীকে কিভাবে ডাকাতদের থেকে উদ্ধার করলো সেই স্টোরিটা বারবার শুনতে, বা তাদেরকে যেন বারবার বলা হয়, ওয়ান্টেড টু বি টোল্ড। ঠিক আছে, এইরকম আসে জিনিসটা, এই যে টু বি থাকায় এখানে টোল্ড হয়েছে। যদি শুধু টু থাকতো, শুধু ইনফিনিটিভ থাকতো, সেক্ষেত্রে আমরা টু টেল বলতে পারতাম। তো এটা প্যাসিভ ফর্মে লেখা বলে টু বি এসেছে এবং এখানে টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড বসেছে। ঠিক আছে, এটা প্যাসিভ সেন্টেন্সে লেখা। আচ্ছা, এরপরে দেখো, দিস টাস্ক ক্যান বি ফিনিশড উইদিন আ মিনিট, এটাও কিন্তু একরকম প্যাসিভ ফর্মে, ঠিক না? এখানে যদি শুধু ক্যান থাকতো, যে অমুকের শি হ্যাজ টু ফিনিশ দ্য টাস্ক উইদিন আ মিনিট, সেখানে যদি শুধু টু আসতো আমাদের ফিনিশ লিখতে হতো। তো যেহেতু কে ফিনিশ করবে সেটা না বলে অবজেক্ট থেকে শুরু করেছে, প্যাসিভ সেন্টেন্সে লেখা আছে, এই জন্য ক্যান, তারপর একটা বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, ক্যান বি ফিনিশড এরকম। লিনাস প্যারেন্টস হাইলি এক্সপেক্ট হার টু বি এডুকেটেড। ঠিক আছে, এই যে এখানেও প্যাসিভ ইনফিনিটিভ এসেছে, টু বি এডুকেটেড। তো এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে যে শুধু টু হলে
ভার্বের বেস ফর্ম, মোডাল অক্সিলিয়ারিজ থাকলে ভার্বের বেস ফর্ম, তারপর কিছু ভার্বস লাইক মেড, হার্ড, হিয়ার, সি, ফিল, লেট, বেড, এই ভার্বগুলো থাকলে তার সাথে বেস ফর্ম বসবে। কিন্তু টু বি, তারপর মোডাল অক্সিলিয়ারিজ লাইক ক্যান বি, উড বি, এই ধরনের কথা যদি থাকে তারপরেও কিন্তু আমাদের আবার পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, অর্থাৎ ওগুলো তখন প্যাসিভ ইনফিনিটিভ হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো, ইন 1971 বাংলাদেশি পিপল ফট টু অ্যাচিভ ফ্রিডম ফর দেয়ার কান্ট্রি, এই যেখানে দেখো নর্মাল টু আসছে। সামটাইমস দে ফাইন্ড ইট কোয়াইট ইম্পসিবল টু কম্পেনসেট দ্য ড্যামেজেস, মানে কখনো কখনো তারা এটা মানে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় যে ক্ষতিটা হয়ে গেছে সেটার ক্ষতিপূরণ দেওয়াটা। আচ্ছা, এখন দেখো এখানে নোটা বেনে, এটা মানে বিশেষ দ্রষ্টব্য আর কি। যাই হোক, মোডাল অক্সিলিয়ারিজ ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজড, হ্যাড বেটার, উড বেটার, উড রাদার, রাদার, এটসেট্রা, অর্থাৎ এই শব্দগুলোকে আমরা মোডাল অক্সিলিয়ারিজ হিসেবে ধরি। ঠিক আছে, আবার বেয়ার ইনফিনিটিভ ইজ ইউজড আফটার দিস ভার্বস লাইক বিড, লেট, মেক, সি, হিয়ার, ফিল, এটসেট্রা। ওই যে বেড শব্দটা দেখলে না, সেটা কিন্তু বিডের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তো আমরা নেক্সট রুলসে যাই, দেখি আমাদের এই পর্যন্ত অর্থাৎ রুল নাম্বার 30 পর্যন্ত কিন্তু আমরা ফাইনাইট ভার্ব বেসড যে চেঞ্জেসগুলো হয় সেগুলো পড়ছিলাম। ঠিক আছে, এখন আমরা নন ফাইনাইট ভার্ব বেসড যে চেঞ্জগুলো আসে সেগুলো পড়া শুরু করব। আচ্ছা, তোমাদের কিন্তু একদম শুরুর লেকচারে আমি ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব নিয়ে একটু কথা বলেছিলাম, তো আজকে আমরা এই জন্য রুলসটা শুরু করছি। নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ ওই সেন্টেন্সে ওই ভার্বের সাধারণত কোনো কর্ম বা অবজেক্ট ডিরেক্টভাবে দেওয়া থাকে না। আচ্ছা দেখো, রুল 31-এ কী বলছে, প্রেজেন্ট পার্টিসিপল অর পাস্ট পার্টিসিপল, মানে এখানে কোনটা আমরা ইউজ করব, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব নাকি পাস্ট পার্টিসিপল ইউজ করব। তোমরা প্রেজেন্ট পার্টিসিপল মানে বুঝো কি না? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যখন আমাদের কি হচ্ছে, যে এই যে দেখো, একটি বাক্যাংশে মূল ভার্ব থাকার পরও নাউন বা প্রোনাউন এর আগে বা পরে যদি অতিরিক্ত নন ফাইনাইট ভার্ব থাকে, মানে অতিরিক্ত যদি ভার্ব থাকে এবং সেটা যেন নন ফাইনাইট হয়, এটা হতে হবে, তবে তা প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, এখন দেখো, দ্য ভেহিকলস ইউজড ফর অফিস ট্রান্সপোর্টেশন কজ হিউজ এক্সপেন্স এভরি মান্থ, তার মানে যেই ট্রান্সপোর্টগুলো বা যেই গাড়িগুলো অফিসে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় সেগুলোতে আসলে মান্থলি অনেক টাকা খরচ হয়ে যায় সেগুলোর জন্য। আচ্ছা, এখানে ইউজড অর্থাৎ ব্যবহৃত হয়, যেগুলো ব্যবহৃত হয়, এখানে কিন্তু প্যাসিভ ফর্মে লেখা হচ্ছে। ঠিক আছে, যখনই প্যাসিভ ফর্মে আমরা ইউজ করব তখনই সবসময় কি হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল হবে। আবার দেখো, মাই বেকড বিনস কাম ফ্রম অ্যান ওল্ড ফ্যামিলি রেসিপি। আচ্ছা, অর্থাৎ বেকড বিনসের যে বিষয়টা সেটা হচ্ছে আমার পুরনো যে ফ্যামিলি রেসিপি সেখান থেকে এসেছে। ওকে, এই ধরনের হলে সেখানে আমাদের পাস্ট পার্টিসিপল ইউজ করা হবে। আচ্ছা, এবার আমরা দেখি প্রেজেন্ট পার্টিসিপলটা কেমন হয়। এই যে দেখো, আই স হিজ ডগ চেসিং আ ক্যাট, মানে আমি তার কুকুরটাকে দেখলাম যে একটা বিড়ালকে তাড়া করছে। আচ্ছা, কল দ্য ম্যান সিটিং দেয়ার, দ্য ড্রেস bought for her is really beautiful. আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি না, এই সেন্টেন্সগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু পার্থক্য আছে। ঠিক আছে, আই স হিজ ডগ চেসিং আ ক্যাট, আর এখানে কি বলছে, দ্য ড্রেস bought for her is really beautiful। এখন দেখো আমি নিচে কি লিখেছি, যে নাউন বা প্রোনাউন ব্র্যাকেট যুক্ত ভার্বের কাজের সম্পাদনকারী হলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর নাউন বা প্রোনাউন কাজটি সম্পাদনকারী না হলে পাস্ট পার্টিসিপল হবে। ওই যে এর আগের বার যেরকম ছিল বিষয়টা কিছুটা ওরকম। এখন দেখো, এই পেজে যে তোমরা এক্সাম্পলগুলো দেখছো এর মধ্যে আই স হিজ ডগ চেসিং আ ক্যাট, ভার্বটা কি, চেসিং বা চেস। এই চেস করার কাজটা বা তাড়া করার কাজটা কে করছে, এই সেন্টেন্সের যে সাবজেক্ট দ্য ডগ সে করছে। ঠিক আছে, ঠিক সাবজেক্ট না, মানে এই ভার্বটার সাথে যে নাউন বা প্রোনাউনটা আছে ডগ সে করছে।
ঠিক আছে, সাবজেক্ট তো এখানে আই হবে, সরি। কাজেই এই যে নাউন বা প্রোনাউনটা ডগ, এখানে অন্য প্রোনাউনও হতে পারতো বা অন্য যে কোনো নাউন হতে পারতো। এই চেস করার কাজটা কে করছে, ওইটা যদি ভার্বের সাথে থাকা যে নাউন সে নিজে করে থাকে, তাহলে এখানে তোমাদেরকে আইএনজি লিখতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল লিখতে হবে। ঠিক আছে, তো যখন আমরা কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করি তখন আমরা সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলি। আবার কোনো ভার্বের সাথে যখন আমরা টি, ইডি, ডি এগুলো যোগ করি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম লিখি, তখন সেটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম বলে। সেটা তো তোমরা জানোই, বা পাস্ট পার্টিসিপল বলে। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এখন এই পেজে থার্ড সেন্টেন্সটা দেখো, যে দ্য ড্রেস বট ফর হার ইজ রিয়েলি বিউটিফুল। এখন এই যে ভার্বটা বাই, এখন এই জায়গাটা বট হবে না বাইং হবে, কিভাবে বুঝবো? বাই বা কেনার কাজটা কি ড্রেসটা নিজে করছে? বাইয়ের সাথে, বাইয়ের আগের যে নাউনটা আছে সে করছে না, ড্রেস তো নিজে নিজে বাই হয় না, অন্য কেউ কিনে আনে। কাজে এখানে কেনার কাজটি কিন্তু এই ড্রেসটা নিজে করছে না, অর্থাৎ ভার্বের সাথে থাকা নাউনটা করছে না, অন্য কেউ করছে। তার মানে দাঁড়াচ্ছে কি, এই সেন্টেন্সে এই বাই বা কেনাকাটার কাজটা, কাজের সম্পাদনকারী এই ড্রেস নাউনটা নিজে নয়। তার মানে আমাদেরকে এখানে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করতে হবে বা পাস্ট পার্টিসিপল বসাতে হবে। ঠিক আছে, কিন্তু যে কল দ্য ম্যান সিটিং দেয়ার, এই যে সিট বা বসে থাকার কাজটা কিন্তু ওই লোকটা নিজেই করছে, ওর বসে থাকা কিন্তু আরেকজন বসে দিচ্ছে না। কাজেই আমাদের এখানে প্রেজেন্ট পার্টিসিপলটা ইউজ করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, আমরা নেক্সট রুলসে যাই। এখানে দেখি কি আছে, অ্যাবসলিউট পার্টিসিপল। আচ্ছা, এখন দেখো, একটি মূল বাক্যাংশ থাকার পরও যদি সাবজেক্টবিহীন একটি অংশ থাকে, তবে সাবজেক্টবিহীন অংশের ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল হবে। আচ্ছা, এটার মানেও ওই যে কোনো একটা পার্টিসিপল আমাদের ইউজ করতে হবে, সেই জন্য এটাকে অ্যাবসলিউট পার্টিসিপল বলছে। আচ্ছা, এইটার মানে হচ্ছে যে একটা সেন্টেন্সে যদি মূল বাক্যাংশ থাকে, তারপরে আরেকটা সাবজেক্টবিহীন অংশ থাকতে পারে অনেক সময়। ওই যে আমরা যখন বড় সেন্টেন্স লিখি না, সিম্পল এর পরিবর্তে আমরা কমপ্লেক্স কম্পাউন্ডও তো অনেক সময় লিখি, সেসব ক্ষেত্রে যদি আমাদের এরকম সাবজেক্টবিহীন অংশ থাকে, তখন ওই অংশটা আমাদের কি করতে হবে সেটা। আচ্ছা, এখন দেখো এক্সাম্পল, নোরা ওয়েন্ট আউট স্ল্যামিং দ্য ডোর। আচ্ছা, এইখানে সাবজেক্টবিহীন বলতে ঠিক সাবজেক্টবিহীন না, বিষয়টা হচ্ছে ওয়েন্ট ভার্বটার জন্য কিন্তু সাবজেক্ট হচ্ছে নোরা। হ্যাঁ, এখন এইটা থাকা সত্ত্বেও আমাদের স্ল্যামিং দ্য ডোর এই পার্টটা রয়েছে। দেখো, নোরা ওয়েন্ট আউট, নোরা চলে গেল, এটা কিন্তু আসলে মূল ক্লজ যেটা বা মূল বাক্য যেটা সেটা, এটার সাথে একটা এক্সট্রা অংশ আছে যে স্ল্যামিং দ্য ডোর, মানে আমরা একটু এক্সটেন্ড করেছি সেন্টেন্সটাকে। নোরা ওয়েন্ট আউট স্ল্যামিং দ্য ডোর, এখানে স্ল্যাম মানে হচ্ছে তোমরা জানো কিনা যে জোরের সাথে খুব ফোর্সফুলি দরজা জানালা মানে কোনো কিছু ধাক্কা দিয়ে বন্ধ করে দেওয়া, ওইটাকে স্ল্যাম বলে। আর এটা হচ্ছে খুব বিখ্যাত একটা নাটক আছে, আ ডলস হাউস, রিটেন বাই হেনরিক ইবসেন। তো হেনরিক ইবসেনের এটা খুব বিখ্যাত একটা নাটক, তোমরা চাইলে ইউটিউবে দেখতে পারো। ওটার একটা শেষের দিকে, মানে এটা একটা খুব বিখ্যাত সিন, যে নাটকের যে প্রোটাগনিস্ট যে মেয়েটা, সে তার হচ্ছে তার বাসা ছেড়ে চলে যাওয়ার সময় সে একটা তার প্রতিবাদ হিসেবে সেইটা খুব দরজাটা, মানে তাকে অনেক রিকোয়েস্ট করা হয় বা তাকে অনেক প্রেশার ক্রিয়েটও করা হয়, কিন্তু সে আর শুনে না। তাকে এত বিভিন্ন সময় এত ম্যানিপুলেট করা হয় বা এত মিসবিহেভ করা হয়েছে বিভিন্ন সময়, যে সে ফাইনালি আর শোনে নাই, বা তার স্যাক্রিফাইসের যখন কেউ মূল্যায়ন করে নাই, তখন সে ফাইনালি নিজে একটা ডিসিশন নিয়ে বাসা ছেড়ে চলে আসে। তো ওইটা হচ্ছে একটা বিখ্যাত সিন, যে ওর ডোর স্ল্যাম করে চলে যায়। এনিওয়ে, তোমরা চাইলে এটা একটু দেখতে পারো। আচ্ছা, পরের সেন্টেন্সে যাই। ড্রপিং দ্য ব্যাগ, দ্য থিফ র্যান ফাস্টার টু অ্যাভয়েড দ্য ক্রাউড। আচ্ছা, কি করলো? চোরটা চুরি করা ব্যাগটা ফেলে দিয়ে তাড়াতাড়ি দৌড় দিল, যাতে সে গণপিটুনি না খায়। ঠিক না? তো এখন দেখো, দ্য থিফ র্যান ফাস্টার টু অ্যাভয়েড দ্য ক্রাউড, এটা হচ্ছে আমাদের মূল সেন্টেন্সটা। এখন এটার একটা এক্সটেনশন পার্ট বা সাবজেক্টবিহীন একটা অংশ হচ্ছে ড্রপিং দ্য ব্যাগ। এখন এই যে ড্রপ দ্য ব্যাগ, মানে আমরা যদি আইএনজিটা বাদ দিয়ে বলি, ব্র্যাকেটে যে ভার্বটা আছে সেটা ধরে বলি, এখানে কিন্তু দেখো কোনো সাবজেক্ট নেই।
যেহেতু সাবজেক্ট নেই তার মানে আমাদের এই সাবজেক্টবিহীন অংশে অবশ্যই একটা পার্টিসিপল ইউজ করতে হবে। এখন ওইটা তোমাদের সাধারণত কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়, তবে সাধারণত না, আসলে তোমাদের সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী বুঝে তোমাদের সেরকম কাজ করতে হবে, সেই অনুযায়ী তোমাদের এটা বসাতে হবে, ঠিক আছে। এই যে ড্রপিং দ্য ব্যাগ দ্য থিফ র্যান ফাস্টার টু অ্যাভয়েড দ্য ক্রাউড। এখন এইখানে বিষয়টা হচ্ছে যে পরেরটা দেখো, স্কোল্ডেড বাই দ্য টিচার দ্য স্টুডেন্টস রিমেইনড সাইলেন্ট। আচ্ছা, বকা খাওয়ার পরে কি হচ্ছে, স্টুডেন্টরা চুপ হয়ে গেল, ঠিক আছে। আরও কিছু এক্সাম্পল আছে, আমরা সবগুলো পড়ে নেই তারপরে বলছি। দেখো, হ্যাভিং কমপ্লিটেড MBA হি টুক জব ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি। তার মানে সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব নিল কখন, তার MBA শেষ করার পরে কিন্তু, ঠিক আছে। তারপর দেখো, not having been informed about the changed schedule he became upset। আচ্ছা, ইনফর্মড না থাকার কারণে বা আগে থেকে তাকে না জানানোর কারণে এই চেঞ্জ যে স্কেডিউল সেটা দেখে সে খুব আপসেট হয়ে গেল। ওকে, রিজেক্টেড বাই অল দ্য ইনভেস্টার্স হি লস্ট হিজ ইন্টারেস্ট ইন বিজনেস। আচ্ছা, সবার থেকে রিজেক্টেড হওয়ার পরে সে কি হলো, বিজনেসে ইন্টারেস্ট হারিয়ে ফেললো। আচ্ছা, এইখানেও কিন্তু ওই আগের মতোই অবস্থা, ঠিক আছে। এইখানে দেখো, মূল ভার্বের সাবজেক্ট ব্র্যাকেট যুক্ত ভার্ব সম্পাদনকারী হলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর সাবজেক্ট যদি কাজটি সম্পাদনকারী না হয় তাহলে পাস্ট পার্টিসিপল হবে। এই একই ধরনের বিষয়গুলো, আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। এই যে দেখো, হ্যাভিং কমপ্লিটেড হি টুক জব ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি। আচ্ছা, এখানে একটা বিষয়, এই জায়গাটা একটু ঝামেলা মনে হতে পারে, সেটা হচ্ছে যে হ্যাভিং কমপ্লিটেড, এই যে দেখো এইখানে কমপ্লিটেড হয়েছে, ঠিক আছে, তোমরা কিন্তু কমপ্লিটেড দেখতে পাচ্ছ, তো এখানে সেটাই কিন্তু একমাত্র ভার্ব না, হ্যাভিং, এখানে কিন্তু আইএনজি যোগ হয়েছে, কাজে এই জায়গাটা একটু সাবধান। হ্যাভিং কমপ্লিটেড, এখানে কিন্তু আইএনজি যোগ হয়েছে, যেহেতু MBA কমপ্লিট করার কাজটা আর মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব নেওয়ার কাজটা দুটোই কিন্তু এই যে সাবজেক্ট হি, সে করেছে, কেমন। আচ্ছা, কিন্তু দেখো, রিজেক্টেড বাই অল দ্য ইনভেস্টার্স হি লস্ট হিজ ইন্টারেস্ট ইন বিজনেস। এখন দেখো, ব্যবসায় আগ্রহ হারিয়ে ফেলার কাজটা কে করেছে, হি, মানে এটা হচ্ছে সেন্টেন্সের মূল অংশ, মূল অংশের সাবজেক্ট হচ্ছে হি, মূল অংশের ভার্ব হচ্ছে লস্ট, ঠিক আছে। এখন এই দুই জায়গার মধ্যে একটা কানেকশন আছে, কিন্তু সাবজেক্টবিহীন যে অংশটা রিজেক্টেড বাই অল দ্য ইনভেস্টার্স, এইখানে রিজেকশনের কাজটা অর্থাৎ সব কিছু বাদ দিয়ে দেওয়ার যে কাজটা সেটা কিন্তু হি করে নাই, ঠিক আছে। সেন্টেন্সের মূল যে অংশ সেখানকার যে সাবজেক্ট সে করে নাই, রিজেক্ট কিন্তু ইনভেস্টররা করেছে, কাজে এইখানে আমার পাস্ট পার্টিসিপল ইউজ করতে হচ্ছে, ঠিক আছে। আবার দেখো, নট হ্যাভিং বিন ইনফর্মড, নট হ্যাভিং বিন ইনফর্মড, এইখানেও আইএনজি যোগ হয়েছে, নট হ্যাভিং বিন ইনফর্মড। এই জায়গায় আরেকটা খেয়াল করবা, দেখো বিন ইনফর্মড এটা কিন্তু তোমাদের ব্ল্যাঙ্কের বাইরে আছে, কাজে এইটুকুও তোমরা খেয়াল করতে পারো। সাধারণত প্যাসিভ ফর্মে এরকম কিছু বিন আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। আর অনেক সময় হ্যাঁ আমরা ইয়েতেও করি, পারফেক্ট কন্টিনিউয়াসেও বিন ইউজ করি, কিন্তু এমনিতে আমরা প্যাসিভ ফর্মেই বেশি ইউজ করি, কারণ আমাদের ক্ষেত্রে মানে টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো আসলে আমরা কমই ইউজ করি, এজন্য দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে বিন কথাটা আমাদের প্যাসিভে ইউজ করা হয়। আচ্ছা, নট হ্যাভিং বিন ইনফর্মড, এখানে ইনফর্মড হওয়ার কাজটা কার, আসলে হি, যে সে ইনফর্মড হয়নি, মানে সে ইনফর্মড হয়নি বিধায় তার হচ্ছে কিছু করার নাই, এজন্য এখানে আইএনজি যোগ হয়েছে, ঠিক আছে। আবার দেখো আগের পেজে, এই যে স্কোল্ডেড বাই দ্য টিচার দ্য স্টুডেন্টস রিমেইনড সাইলেন্ট। আচ্ছা, মূল অংশের সাবজেক্টকে স্টুডেন্ট, মূল অংশের ভার্ব কোনটা, রিমেইনড, ঠিক আছে। এখন এক্সট্রা যে অংশটা সাবজেক্টবিহীন, ওইখানে ভার্ব কোনটা, স্কোল্ড বা বকা দেওয়া, ঠিক আছে। তো এই কাজটা কে করেছে, এটা কি স্টুডেন্টরা করেছে, না,
মূল ভার্বের যে মূল অংশের যে সাবজেক্ট সে কিন্তু করে নাই, মানে স্টুডেন্টরা কিন্তু করে নাই। এই স্কোল্ড বা বকা দেওয়ার কাজটা কে করেছে? টিচার। যেহেতু দুই সাবজেক্ট মানে দুই অংশের দুই ভার্বের সম্পাদনকারী এক না, কাজেই এই জায়গাতেও আমাদেরকে পাস্ট পার্টিসিপল ইউজ করতে হয়েছে। ঠিক আছে, কিন্তু এই যে দেখো ড্রপিং দ্য ব্যাগ দ্য থিফ র্যান ফাস্টার টু অ্যাভয়েড দ্য ক্রাউড, এখানে তাড়াতাড়ি দৌড়ানোর কাজটা এবং ব্যাগটা ড্রপ করার বা ব্যাগটা ফেলে যাওয়ার কাজটা, দুটো কাজটাই কে করেছে? দ্য থিফ। মানে দুই অংশের ভার্বের কাজের সম্পাদনকারী একজন, সেটা হচ্ছে দ্য থিফ। যেই ক্ষেত্রে এরকম হবে সেই ক্ষেত্রে তোমাদেরকে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। কিন্তু যেই ক্ষেত্রে দুই অংশের সেন্টেন্সের দুই অংশের ভার্বের সম্পাদনকারী সেম হবে না, অর্থাৎ মেইন যে সাবজেক্ট আছে সে হবে না, সেই ক্ষেত্রে আমাদেরকে প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। ঠিক আছে, তো এই যে পরপর রুলসগুলো বললাম এগুলো কিন্তু প্রায় একই। যে ভার্বের যে মূল সাবজেক্ট বা সে যদি ভার্ব সম্পাদনকারী হয় তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিব, সে যদি ভার্ব সম্পাদনকারী না হয় আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করব। আচ্ছা, এটা দেখো ইনফিনিটিভ ফর পারপাস। আচ্ছা দেখো, নন ফাইনাইট ভার্বটির কাজ মূল ভার্বের চেয়ে পরে সম্পন্ন হলে বা উদ্দেশ্যমূলক হলে তা টু যোগে হবে, আর এক্ষেত্রে প্যাসিভ বুঝালে টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে তোমরা জানো হয়তো বা যে যখন আমরা টু ইউজ করি ওইখানে একটা সেন্স থাকে যে একটা উদ্দেশ্যে আমরা কাজটা করছি। ঠিক আছে, তো এখানে যেটা হচ্ছে আরেকটা কথা বলছে যে নন ফাইনাইট যে ভার্বটা থাকবে, মানে এই ধরনের সেন্টেন্সে ভার্বটা একটা থাকবেই কিন্তু সেটা ডিরেক্ট কোনো অবজেক্ট থাকে না, তখনই আমরা নন ফাইনাইট ভার্ব বলি। তো এই ধরনের নন ফাইনাইট ভার্ব যে কাজটা করছে, সম্পাদন করছে, যেই কাজটা হচ্ছে সেইটার নন ফাইনাইট ভার্বটির কাজ মূল ভার্বের চেয়ে পরে সম্পন্ন হলে, ওকে, নন ফাইনাইট ভার্বটার কাজ যদি মূল ভার্বের চেয়ে পরে সম্পন্ন হয় অথবা উদ্দেশ্য বোঝায় তখন আমরা টু ইউজ করব, আর যদি টু বি থাকে সেক্ষেত্রে পাস্ট পার্টিসিপল। দেখো, শি কেম টু চিটাগং টু মিট হার ফ্রেন্ড। আচ্ছা, শি কেম টু চিটাগং, এখানে কেম হচ্ছে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যেটা। শি কেম টু চিটাগং টু মিট হার ফ্রেন্ড। আচ্ছা, এসেছে কেন? তার বন্ধুর সাথে দেখা করতে। ঠিক আছে, আচ্ছা, এই যে উদ্দেশ্য এই জন্য এটা আমরা টু মিট দিচ্ছি, মানে টুটা ইউজ করছি, আর টু ইউজ করা মানেই ভার্বের বেস ফর্ম বসা। আচ্ছা, আই এম ওয়ার্কিং হার্ড টু প্রসপার ইন লাইফ, আমি কাজ করছি কেন? টু প্রসপার মানে শাইন করার উদ্দেশ্যে বা উন্নতি করার উদ্দেশ্যে আমি কাজ করছি, এই জন্য আই এম ওয়ার্কিং এটা হচ্ছে মূল ভার্ব, তারপরে আমাদের প্রসপারের আগে একটা টু বসাতে হচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিস এভাবেও তোমরা ভাবতে পারো যে আগে তো কাজটা করতে হয়, আগে হার্ড ওয়ার্ক করতে হবে, তারপরে না প্রসপার করা যাবে। আবার আগে চিটাগং তো আসতে হয়েছে, তারপর না তার ফ্রেন্ডের সাথে দেখা হবে। অর্থাৎ এই যে টু মিট, এই যে নন ফাইনাইট ভার্বটা টু মিট এই জিনিসটা আমার পরে হচ্ছে, তাই না? আবার দেখো, দে planned a party to surprise their parents. আচ্ছা, planned a party, এখানে planned হচ্ছে মেইন ভার্ব যেটা প্রিন্সিপাল ভার্ব, আর এই যে সারপ্রাইজের আগে আমাদের টু বসাতে হচ্ছে। ঠিক আছে, এখানে উদ্দেশ্যে মানে পার্টিটা কেন প্ল্যান করা হচ্ছে? টু সারপ্রাইজ দেয়ার প্যারেন্টস। ঠিক আছে, এই নন ফাইনাইটের জন্য আমাদের টু বসাতে হচ্ছে, মানে এখানে একটা উদ্দেশ্য আছে এই জন্য টু বসাতে হচ্ছে, আর টু বসানো মানেই সবসময় আমাদের বেস ফর্ম বসাতে হবে। আচ্ছা, এরপরে দেখো অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ। আচ্ছা, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের পরবর্তী ভার্বটি টু যোগে বেস ফর্ম হবে। ঠিক আছে, এটার মানে কি দাঁড়াচ্ছে দেখো, শি ইজ গ্ল্যাড টু রিসিভ দিস প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, মানে এই সম্মানজনক যে পুরস্কার সেটা গ্রহণ করতে সে খুবই আনন্দিত হয়েছে। ঠিক আছে, গ্রহণ করায় বা এরকম বোঝায় জিনিসটা, যে সাবজেক্টের সাথে একটা লিঙ্কিং ভার্ব দিয়ে তারপর যখন আমাদের অ্যাডজেক্টিভ, এখানে লিঙ্কিং ভার্ব বলতে কিন্তু আমি যে অক্সিলারি ভার্ব যেটা ইজ সেটা এখানে বোঝাচ্ছে। যাই হোক, শি ইজ গ্ল্যাড, এখানে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে গ্ল্যাড শব্দটা অ্যাডজেক্টিভ এবং এটার পরে যে ভার্বটা বসবে
সেটা টু যোগে বসাতে হবে, আর টু মানে অবশ্যই তার সাথে বেস ফর্ম হবে। এই যে দেখো, আই এম হ্যাপি টু লার্ন দ্যাট শি ইজ আউট অফ ডেঞ্জার নাও। আমি এটা জানতে পেরে খুশি হলাম যে সে এখন বিপদমুক্ত। ঠিক আছে, এই ধরনের যখন আমাদের সেন্টেন্স স্ট্রাকচার আসে, মানে মাঝখানে দুটো ভার্বের মাঝখানে একটা অ্যাডজেক্টিভ চলে আসছে, বা এম ইজ আর, এগুলো তো জানোই যে এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, বা ক্ষেত্র বিশেষে হ্যাঁ মেইন ভার্ব হিসেবে ইউজ করা হয়। তো এই রকম যখন অ্যাডজেক্টিভ মাঝখানে চলে আসবে তখন আমাদের একটা টু বসিয়ে পরের ভার্বটা বসাতে হয়। এটা যখন তোমরা সেন্টেন্স ওই পড়বে, কি বলবো, এটা প্যাসেজটা পড়বে, তখন আশা করি তোমরা এমনিতেই বুঝতে পারবে কনটেক্সট দেখে। ঠিক আছে, বা তোমরা মাথায় একটু অনুবাদও করে নিতে পারো। ঠিক আছে, বাংলায় এভাবে চিন্তা করতে পারো, অনেক সময় এই জিনিসটাও খুব হেল্প করে। ওকে, এই যে দেখো, আই এম হ্যাপি টু লার্ন দ্যাট শি ইজ আউট অফ ডেঞ্জার নাও, যে আমি এটা জানতে পেরে খুব খুশি হলাম যে সে বিপদমুক্ত। এই যে জানতে পেরে, আই এম হ্যাপি টু লার্ন, জানতে পেরে খুশি হলাম, খুশি হওয়াটা মেন কাজ। আর এই যে জানতে পেরে, এই কথাটার জন্য আমাদের টু লার্ন এরকম বসাতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এর পরেরটা দেখি আমাদের কি আছে, নাউন প্লাস ইনফিনিটিভ। আচ্ছা দেখো, ইট প্লাস বি প্লাস নাউন প্রোনাউন, এরপরে ভার্ব থাকলে টু যোগে বেস ফর্ম হবে। আচ্ছা, এখন দেখো, বি বলতে কিন্তু শুধু বি হবে সেটা না, বি বলতে ওই যে বি এর বিভিন্ন ফর্ম, যেমন অ্যামিজার, যে কোনোটাই হতে পারে, অ্যামিজার, ওয়াজার, যাই হোক, এটার সাথে যখন আমরা নাউন বা প্রোনাউন বসাবো, তারপরে যখন একটা ভার্ব থাকবে ওই জায়গায় আমাদের টু বসাতে হবে, আর টু মানেই বেস ফর্ম। ঠিক আছে, টু মানে বেস ফর্ম না, আই মিন টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। আচ্ছা দেখো, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু রেজ অ্যাওয়ারনেস এগেনস্ট সুপারস্টিশনস। ঠিক আছে, এটা আমাদের দায়িত্ব যে কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা বা সচেতনতা বাড়ানো। ঠিক আছে, টু রেইজ, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু রেইজ। আচ্ছা, এর আগে আমরা কি একটা দেখলাম, যে একটা ভার্বের পরে, একটা লিঙ্কিং ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ আসে তারপর আরেকটা ভার্ব বসাতে হলে টু বসাতে হয় আমাদের। এইখানে কি, এটা কিন্তু একটা নাউন, তো এখানকার স্ট্রাকচারটা কি হতে হবে, যে ইট ইজ এরকম, বা ইট ওয়াজ এরকম। আচ্ছা দেখো, দ্য কোম্পানি টুক নেসেসারি প্রিকশনস টু স্টপ দ্য এক্সপ্যানশন অফ কন্টেজিয়াস ডিজিজেস অ্যামাং দেয়ার এমপ্লয়িজ। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় দেখো, এটা কিন্তু ইট ইজ নাই, তবে এইখানে একটা কি আছে, নাউন আছে, প্রিকশনস। তো এই জায়গায় আমরা তারপরে কি করলাম, টু দিলাম, টু দিয়ে ভার্বের বেস ফর্ম বসালাম, বসিয়ে বাকি সেন্টেন্সটা আমরা শেষ করলাম। তো এরকম ইট ইজের আরও অনেক কিছু থাকে, যে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, ইট ইজ আওয়ার ডিউটি, ইট ইজ আওয়ার লাভ। ঠিক আছে, এরকম হতে পারে। যখন নাউন এরকম আমরা বসাবো এবং ইট দিয়ে শুরু করব, তখনও আমাদের কি করতে হবে, ভার্বের আগে টু বসিয়ে সেই সেন্টেন্সটা শেষ করতে হবে। আচ্ছা দেখো, এর পরেরটা হচ্ছে প্রিপোজিশন প্লাস জেরান্ড। প্রিপোজিশন তো তোমরা সবাই বুঝো, আর জেরান্ড হচ্ছে ওইটা কন্টিনিউয়াস টেন্সের মতোই, কিন্তু জেরান্ড আসলে বেসিক্যালি নাউনের মতন কাজ করে। ঠিক আছে, দেখো, প্রিপোজিশনের পর ব্র্যাকেট যুক্ত ভার্বের সাথে অবজেক্ট থাকলে তার সাথে আইএনজি যোগ হয়। যেমন আফটার ওয়াচিং, আফটার একটা প্রিপোজিশন, এরপরে এখানে যদি আমার এখানে অবভিয়াসলি একটা ব্র্যাকেট থাকবে, তো এই জায়গাটায় যে প্রিপোজিশনের পর আমাদেরকে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এবং দেখো, ভার্ব প্লাস অবজেক্ট। প্রথমটা দেখো, আফটার ওয়াচিং দ্য মুভি, আমরা কি করছি, ওয়াচিং দ্য মুভি, মুভি দেখছি। তো আফটার ওয়াচিং দ্য মুভি আই ওয়ান্টেড টু রিড দ্য বুক, অর্থাৎ মুভি দেখার পরে আমি একটা বই পড়তে চাচ্ছিলাম বা চেয়েছিলাম। হোয়াট অ্যাবাউট গোয়িং আউট টুনাইট, হোয়াট অ্যাবাউট গোয়িং আউট টুনাইট, এখানে দেখো অ্যাবাউট। আচ্ছা, এরপরে দেখো, হি রাশড আউট অফ দ্য রুম উইদাউট সেইং আ ওয়ার্ড। ঠিক আছে, উইদাউট, এখানে উইদাউট হচ্ছে প্রিপোজিশন, সেইং হচ্ছে ভার্ব, এবং অবজেক্ট হচ্ছে কি, আ ওয়ার্ড। ঠিক না, তো তার মানে আমরা কি বুঝলাম, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ওইটার সাথে সবসময় আইএনজি যোগ করতে হয়। আই এম সরি ফর বিং লেট, তারপরে দেখো,
Sarah is very talented at playing the piano. Is very talented at playing the piano. Playing what? The piano. একটা অবজেক্ট আছে, আবার at হচ্ছে প্রিপোজিশন, ওইটার পরে আমার কি বসাতে হচ্ছে, প্লের সাথে আইএনজি বসাতে হচ্ছে। তার মানে সোজা কথায় প্রিপোজিশন থাকলে আমাদের আইএনজি বসাতে হয়। আচ্ছা, এখানে জেরান্ডের যে কাজটা সেটা সরাসরি ওভাবে নেই, তোমরা শুধু এটাই মাথায় রাখো যে আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আজকের মতন আমাদের রুলস। এখন এরপরে আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে এই যে প্রিপোজিশন কোনগুলো সেগুলো নিশ্চয়ই তোমরা আশা করি বুঝো। এই যে দেখো, ইন, অ্যাট, অন, আপ টু, এখানে অনেক প্রিপোজিশন পাবে। এখানে আমি জাস্ট অল্প কিছু প্রিপোজিশন দিয়ে দিয়েছি, থ্রু, অ্যাক্রস, নিয়ার, অ্যাবাভ, এরকম। তো সাধারণত ভার্বের শেষে যে দেখো ভাওয়েল, এটা তোমরা অলরেডি শিখে এসেছো যে ভাওয়েল, এই যে যেমন এই, আই, ও, ইউ, এই পাঁচটা ভাওয়েল, এটার পরে যদি কনসোনেন্ট থাকে, ঠিক আছে, ভাওয়েলের পরে কনসোনেন্ট থাকলে পার্টিসিপল করার সময় কনসোনেন্টটি ডাবল করতে হয়, ঠিক আছে? এই যে এক্স ওয়াই ছাড়া, এক্স ওয়াইয়ের কথাটা আলাদা, হ্যাঁ, পার্টিসিপল করার সময় ডাবল করতে হয়। সাধারণত ভার্বের শেষে কনসোনেন্ট আর তার সাথে একটা ই থাকলে আইএনজি করার সময় ইটা বাদ যাবে, যেমন উইনিং। আচ্ছা দেখো, এখানে উইনিং কেমন হচ্ছে, এই যে এন লাস্টের শব্দটা হচ্ছে কনসোনেন্ট, লাস্টের ওয়ার্ড লেটারটা, তার আগের লেটারটা হচ্ছে ভাওয়েল। এখন এই যে ভাওয়েলের পর কনসোনেন্ট থাকায় যখন আমি এটাকে আইএনজি যোগ করছি, আমার এই লাস্টের কনসোনেন্টটা ডাবল করতে হচ্ছে, দুইটা এন দিতে হচ্ছে। কিন্তু যখন আমার একটা ওয়ার্ডের লাস্ট লেটারটা ই হচ্ছে, মানে একটা ভাওয়েল হচ্ছে, ওই ইটাকে আমি কেটে দিচ্ছি, ওই ইটাকে বাদ দিয়ে আমি কামিং লিখছি, দেখেছো? কাম প্লাস আইএনজি, এটার সাথে কিন্তু আমি ইটা রাখছি না, জাস্ট এটুকুই। এটা তোমরা অনেক ছোটোবেলায় শিখে এসেছো, তারপর আরেকবার একটু রিমাইন্ড করলাম। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতন তোমাদের এখানেই লেকচার শেষ। তোমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করো, আশা করি তোমাদের সবার আরও ভালোভাবে আয়ত্তে চলে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী সপ্তাহে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।